ভারত পার ক্যাপিটা জিডিপিতে বাংলাদেশের থেকেও পিছিয়ে গেল। বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি এখন $2911, ভারতের 2800 সামথিং। আর পশ্চিমবঙ্গ তো ভারতের অ্যাভারেজ যে পার ক্যাপিটা জিডিপি তারও 10% নিচে। অর্থাৎ বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি এখন ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় $300 কাছাকাছি বেশি হবে। তবে তার মানে এই নয় যে বাংলাদেশের লোকজনের ক্রয় ক্ষমতা বেশি বা ক্ষমতা বেশি, কারণ অ্যাকচুয়াল সেটা হয় পিপিপিতে। যদি আমরা পারচেজিং প্যারিটিতে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখতে গেলে অবশ্য ভারত এখনও $2000 এগিয়ে আছে বাংলাদেশের থেকে, কারণ ভারতের পিপিপি ইকুইভ্যালেন্টে হচ্ছে $10,800 আর বাংলাদেশের 8,200, কারণ বাংলাদেশের জিনিসপত্র ভারতের থেকে অনেক বেশি দামি। লাইক $2,600 ডিফারেন্স আছে ওখানে। সেটা বড় কথা নয়, বড়টা হচ্ছে যে আর আমি যে খুব একটা জিডিপিতে বিশ্বাস করি তাও নয়। সমস্যাটা হচ্ছে এই যে ভারত চায়নার সাথে কম্পিট করার কথা ভাবে, এদিকে বাংলাদেশের কাছে হেরে বসে থাকে। এটা তো ঠিক নয়, রাইট? আপনি বলবেন যে আমরা মানে টোটাল জিডিপি জাপানের থেকে কাছাকাছি আছে, তো কী ওটা মনে হয় না। তো পার ক্যাপিটাতে আমরা মানে বাংলাদেশকে হারাতে পারছি না, তো কী করে হবে? কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি আবার বলছি যে ভারতবর্ষে যদি জিডিপি বাড়াতে হয় বা করতে হয়, তো দুটো জিনিস তো লাগে। একটা লাগে ইনফ্রাস্ট্রাকচার আর একটা লাগে হচ্ছে শিক্ষা। ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ভালো কাজ হচ্ছে। আমি বলবো ভারতবর্ষে আমি বারবার গেছি, তো আমি তো বছরে 4-5 বার যাই, প্রতিবারই দেখি ইনফ্রাস্ট্রাকচারে কাজ হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো, কিন্তু শিক্ষাটা একদম গাড়া গাঁড়ে গেছে আর কি বলবো। ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা তার তুলনায় চাইনিজ শিক্ষা, ধরুন আমরা যে চাইনিজ স্টুডেন্ট পাই, মানে ইউনিভার্সিটিগুলোতে যে চাইনিজ স্টুডেন্ট পাই ভার্সেস যে ভারতীয় স্টুডেন্ট পাই, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে অলরেডি। মানে আমাদের সময় ধরুন যারা চায়না থেকে আসতো, আমাদের এখান থেকে আসতো, মোটামুটি অ্যাট প্যারিটি ছিল। আমি বলবো চাইনিজরা আমাদের সময় স্লাইট একটু এগিয়ে ছিল, ডেল্টা একটু এগিয়ে ছিল, কিন্তু তবুও আমাদের আইটিএন টপাররা বা আইটিএনগুলো চায়নার সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখতো, চায়নার সেরা স্টুডেন্টদের সাথে। এখন যা হয়ে গেছে ভারতীয় স্টুডেন্টদের স্ট্যান্ডার্ড, তারা মানে চায়নার একটা অর্ডিনারি ইউনিভার্সিটি স্টুডেন্টও আইটিএনদের সাথে মানে থেকে বেটার হয়ে যাবে, কারণ দে আর ভেরি সলিড এডুকেশন সিস্টেম, সলিড পাবলিক এডুকেশন সিস্টেম, রাইট? এবং টিউশনি সব তুলে দিয়েছে, অরিজিনাল থিঙ্কারদের অ্যাকনলেজ করছে। অর্থাৎ এই এআইয়ের যুগে বেঁচে থাকার জন্য, এই উন্নত সিভিলাইজেশনে বেঁচে থাকার জন্য যেভাবে শিক্ষা ব্যবস্থা মডার্নাইজ করা দরকার, সেলফ স্টাডি ছাড়া বাইরে আমি এখানে সেলফ স্টাডি বলতে বলতে আমার মুখের ফ্যানা উঠে যাচ্ছে। আর আপনি চায়নায় দেখুন, প্রাইভেট টিউশন ব্যান্ড, 5 বছরের জেল। প্রাইভেট স্কুল কলেজ প্রায় ব্যান করে দিয়েছে, যে যদি আন্ডার হিউজ রেস্ট্রিকশান দিয়েছে আর কি। অর্থাৎ সেলফ স্টাডি পাবলিক স্কুল, যে ফর্মুলাটা আমি বারবার করে বলছি, চায়নাটা বহুদিন থেকে মানে লিগেলি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করছে। এবং কারণটা তো আমি জানি তো, যে সেলফ স্টাডি না করলে কেউ দাঁড়াতে পারবে না, এবং তার পরিষ্কার ফল দেখতে পাই তো, যে কোনো জায়গায় একটা চাইনিজ স্টুডেন্ট আর ইন্ডিয়ান স্টুডেন্টের মধ্যে স্ট্যান্ডার্ডে প্রচুর ডিফারেন্স হয়ে যাচ্ছে, রাইট? আমার নিজেই দু একটা চাইনিজ স্টুডেন্ট ছিল, আগে সাবঅর্ডিনেটর ছিল, মানে আমাদের সময় বলে চায়না ইন্ডিয়া মোরালেস কম্পারেবল ছিল। এখন ভাই বলাই যাচ্ছে যে চায়না অনেক এগিয়ে যাচ্ছে। তো মানুষ আলটিমেটলি তো সভ্যতা করবে, ইকোনমি করবে মানুষ। যে মানুষগুলোর যদি কোয়ালিটি এত লো হয়, তো তা হয় নাকি? তো বাংলাদেশের সাথে ভারতের মানুষের মধ্যে তো আমার তো মনে হয় যে বাংলাদেশিরা মধ্যেখানে একটু বেটার হয়েছিল, তারপর যা হয় আর কি, মানে ওই ইসলামিক ধর্মান্ধতায় বাংলাদেশকে সেরে দিয়েছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। ওই ইসলামিক ধর্মান্ধতায় বাংলাদেশকে সেরে দেয়, বাংলাদেশে উঠতে পারবে না। বাইরে আমি বাংলাদেশে জিডিপিতে ভারতের থেকে একটু এগিয়ে গেছে বলে বাংলাদেশি দুটো লাফালাফি করার কিছু নেই। ওখানেও ধর্ম পিছনে টেনে দিয়েছে, এখানেও ভারত ধর্ম পেছনে টেনে রেখে দিয়েছে। দুটো জায়গাতেই অবস্থা খারাপ, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে, আর দুটো জায়গাতেই দুর্নীতি, যেমন দুর্নীতি তেমন শিক্ষা 12টা বাজানো। সুতরাং আলটিমেটলি তাও বাংলাদেশ একটু একটু নিজেরা অন্তত আগে যে সময় মানে শেখ হাসিনার সময় চায়না এবং ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রেখে অ্যাটলিস্ট মোটামুটি করেছিল, আমি বলবো যে এখন এই তারেক রহমান এসে সেটাকে হয়তো একটু রিভাইভ করার চেষ্টা করছে। ভারত তো আমি বলবো না যে বৈদেশিক নীতিতে খারাপ কিছু করেছে, কিন্তু বৈদেশিক নীতি বা যাই করুক না কেন, সব কিছুর পেছনে ফান্ডামেন্টাল স্ট্রাকচার হচ্ছে এডুকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। সেই দুটো ভালো না করতে পারলে এই ঘষটাতেই থাকবে। এটা একটা, আমার কাছে এখন ভারত হয়ে গেছে একটা ঘষটানো কেস। অর্থাৎ না বলতে পারবেন যে একটা ফেল স্টেট অবশ্যই নয় ভারত, কিন্তু ঘষ্টানো কেস আর কি। মানে ঘষ্টে এডুকেশন সিস্টেম চলছে, ঘষ্টে লোকজন নয়। এত যে দেশের একটা যুব সমাজের মধ্যে এত লোকজন বেকার মানে এই নয় যে দেশে চাকরি নেই। বাইরে ভারতবর্ষে চাকরি নেই তা না, ভারতবর্ষে যথেষ্ট চাকরি আছে। ভারতবর্ষের আপনি শুধু পশ্চিমবঙ্গ বলছি না, যে কোনো জায়গায় যান, লোকজনকে জিজ্ঞাসা করুন, মালিকদের জিজ্ঞাসা করুন, বলে লোক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এডুকেশন সিস্টেমের সাথে বিশাল ডিসকানেক্ট। ভাই তোরা করছিসটা কি? কোনো পলিটিক্যাল পার্টিকে এডুকেশন নিয়ে ফাইট করছে না। বিজেপি এনইপি 2020 করলো প্রবলি টু মেক দ্য গ্যাপ, তো সেইটা নিয়ে তাদের ফোকাসই নেই। মুখে বললো, স্লোগান উঠলো, হয়ে গেল, তারপর হয়ে গেল, কী করে হবে? সো উই আর নট গেটিং এনিওয়ার। সো চ্যালেঞ্জ হিয়ার ইজ দ্যাট ফোকাস নেই।
কী করে ফোকাস থাকবে? মোদি দিল্লিতে ছেড়ে দিয়ে কলকাতায় এসে বসে করে তিনি এখন একটা রাজ্যের নির্বাচনে 1 মাস বিজি হয়ে গেলেন। তা একটা দেশের প্রধানমন্ত্রী যদি রাজ্যের নির্বাচনে একটা মাস বিজি হয়ে যায়, তার 90% টাইম যদি মানে কি বলবো, তার 90% টাইম যদি এই নির্বাচনী প্রচারে চলে যায়, 10% টাইম পান মুখ্যমন্ত্রীরও একই অবস্থা। এরা একটা গণতন্ত্রের প্রচণ্ড নেগেটিভ দিক বেরিয়ে আসছে। তো পলিটিশিয়ানদের যাদেরকে আপনি ইলেক্ট করেছেন তাদের তো ফোকাস করতে হবে দেশের উন্নতির জন্য। তারা সেই সময়টা দিচ্ছেন কোথায় বা পাচ্ছেনই বা কোথায়? তোমার কথায় গণতন্ত্রের সময়টাই পাচ্ছে না। আমি এই জন্যই গণতন্ত্রের প্রতি খুব একটা মানে খুব একটা সহানুভূতিশীল তা নয়, বিকজ আই এম সিইং পদে পদে সমস্যা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো বাট ইন এনি কেস এটা কাউকে ছোটো বড়ো কথা নয়। ফ্যাক্ট হচ্ছে যে এইসব নাম্বারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের দিনের গল্প এইগুলো গল্প থেকে অনেক দূরে আছে। কারণ শিক্ষা ব্যবস্থা রিফর্ম না করলে, পলিটিক্যাল রিফর্ম না হলে অনেক কিছু কথা হবে, অনেক বড় বড় স্লোগান উঠবে, অ্যাকচুয়াল কেউ কিছু এগোবে না।